হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। এখানে টোটাল 25টি প্রশ্ন রয়েছে এবং এগুলো কিন্তু রিভিশন ক্লাস, এগুলো আমরা আগেও করেছি। তো প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা সকলে মন দিয়ে দেখবে, ঠিক আছে? এবং এগুলো সমস্তই কিন্তু এসএসসি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? তো কোশ্চেনগুলো অতি গুরুত্বপূর্ণ। দেখো, আজকের আমাদের প্রশ্ন আমার রয়েছে, মাশরুম রক ড্যাশের কারণে গঠিত হয়। মাশরুম রক, যেটাকে আমরা বাংলায় বলি গোর, তো এই গোর বা মাশরুম রক কিসের কারণে গঠিত হয়? সঠিক উত্তর হবে দেখো আমাদের অপশান 4, বায়ুর ক্ষয়কার্যের ফলে আমাদের এই মাশরুম রক বা গোর গঠিত হয়, ঠিক আছে? অ্যান্ড দেখে নাও, এটা হচ্ছে গোর। এই যে ভূমিরূপটা দেখতে পাচ্ছ তোমরা ব্যাঙের ছাতার মতন, এটা হচ্ছে গোর। গোর কীভাবে সৃষ্টি হয় দেখো। নেক্সট আমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি ভারতীয় সভ্যতার ইতিহাসে নতুন প্রস্তর যুগ নামে পরিচিত? নিচের কোনটি নব্য প্রস্তর যুগ বা নতুন প্রস্তর যুগ নামে পরিচিত? সঠিক উত্তর দেখো আমাদের অপশন 1, নিওলিথিক যুগকে বলা হয় নতুন প্রস্তর যুগ। 3 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি ভারতের একটি প্রতিবেশী দেশ? নিচের কোনটি হচ্ছে ভারতের একটি প্রতিবেশী দেশ? খুবই সহজ প্রশ্ন। দেখো আমাদের অপশন 1-এ রয়েছে রাশিয়া। রাশিয়া কিন্তু ভারতের প্রতিবেশী দেশ নয়, ঠিক আছে? দেখেন আমাদের রাশিয়ার ইন্ডিয়ার প্রতিবেশী দেশ হচ্ছে কী কী, সেগুলো হচ্ছে টোটাল আমাদের 9টি, ঠিক আছে? অনেক অনেক জায়গায় কিন্তু আমাদের 8টি থাকে, ঠিক আছে? কারণ অনেক জায়গায় কিন্তু আমাদের আফগানিস্তানকে কিন্তু ভারতের প্রতিবেশী দেশ ধরে না, ঠিক আছে? তো সেটা অপশনের উপর ডিপেন্ড করে, তোমাদের যদি 9 অপশন না থাকে সেখানে কিন্তু 8টি থাকবে, ঠিক আছে? বাট যদি পড়ে যে স্থলবেষ্টিত প্রতিবেশী দেশ, তাহলে সেখানে হবে 7টি, ঠিক আছে? মানে সেখানে কিন্তু শ্রীলঙ্কা এবং মালদ্বীপ হবে না। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, ভারতের সমস্ত প্রতিবেশী দেশই কিন্তু সার্কের সদস্য, সার্কের সদস্য। আমাদের মায়ানমার এবং চীন ছাড়া ভারতের সমস্ত প্রতিবেশী দেশেই কিন্তু আমাদের এই সার্কের সদস্য, ঠিক আছে? মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, সার্কের হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে অবস্থিত, ঠিক আছে? সার্ক 1985 সালে কিন্তু এস্টাবলিশ হয়, ঠিক আছে? নেক্সট দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, হরমন্দর সাহিব পাঞ্জাবের কোন শহরে অবস্থিত? হরমন্দর সাহিব বা মন্দির সাহিব পাঞ্জাবের কোন শহরে অবস্থিত? এখানে ইংলিশ টার্মটা এখানে আছে, হরমন্দর সাহিব পাঞ্জাবের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর অপশন 2, অমৃতসরে অবস্থিত হরমন্দর সাহিব। একেই কিন্তু আমরা অমৃতসরের স্বর্ণ মন্দির বলে জানি, ঠিক আছে? হরমন্দির সাহিবকেই কিন্তু আমরা পাঞ্জাবের স্বর্ণ মন্দির বলে জানি এবং এটা অমৃতসরে অবস্থিত, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, জাগোই ভারতের শাস্ত্রীয় নৃত্যের কোন রূপের একটি প্রধান শৈলী? মানে জাগোই ভারতের কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? জাগোই হচ্ছে আমাদের মণিপুরী নৃত্যের একটি নৃত্যশৈলী, ঠিক আছে? মানে মণিপুরী নৃত্যেরই একটি কিন্তু পার্ট রয়েছে আমাদের এই জাগোই নৃত্য, ঠিক আছে? দেখে নাও এখানে জাগোই নৃত্য, মণিপুরী নৃত্যটি জাগোই নামও পরিচিত এবং এটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম প্রধান ধরন, ঠিক আছে? জাতিগত সংখ্যাগরিষ্ঠ মেইতি জনগণ নৃত্যকে জাগোই বলে ডাকে, ঠিক আছে? তো এই নৃত্যটা মেইনলি আমাদের মেইতি ট্রাইবেরা পালন করে থাকে, মেইতি জনগণ, ঠিক আছে? এবং সিলভান দেবতাদের সম্মানে পালন করা ঐতিহ্যবাহী লাই হারাবা উৎসবের সময় এই নাচ পরিদর্শন করা হয়, ঠিক আছে? তো মনে রাখবে, আমাদের মণিপুরে লাই হারাবা নামে একটা ফেস্টিভ্যাল আছে। লাই হারাবা যখন ফেস্টিভ্যাল তারা পালন করে, তখন কিন্তু তারা এই জাগোই নৃত্যটা কিন্তু সেলিব্রেট করে, ঠিক আছে? অ্যান্ড মণিপুরের নৃত্যের সাথে যুক্ত কিছু বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তোমরা জেনে রাখবে, যেমন নয়না জাভেরি, দর্শনা জাভেরি, জাভেরি ব্রাদাস, ঠিক আছে? গুরু বিপিন সিং, এগুলো তোমরা মনে রাখবে মণিপুরের নৃত্যের সাথে ইম্পর্ট্যান্ট কিছু ব্যক্তি। দেখো 6 নম্বর প্রশ্ন রয়েছে, ব্রহ্মপুত্র নদী নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? এটা সকলেই পারবে যারা যারা ভারতের ম্যাপটি একটু হলেও লক্ষ্য করেছো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের অপশন 4, ঠিক আছে? ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছে, ঠিক আছে? অ্যান্ড এর মেন উপনদী কী, সেগুলো হচ্ছে দেখো আমাদের সুবর্ণশিরি, আমাদের আছে নেক্সট আছে ধনশিরি, সুবর্ণশিরি, ঠিক আছে? এগুলো তার মেন কিন্তু আমাদের এই উপনদী, ঠিক আছে? অ্যান্ড ব্রহ্মপুত্র নদীকে কিন্তু স্কাই রিভারও বলা হয়, স্কাই রিভার অফ ইন্ডিয়া বলা হয় আমাদের ব্রহ্মপুত্র নদীকে, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, ব্রহ্মপুত্র নদী কিন্তু আমাদের ভারতের মধ্যে বৃহত্তম নদী, মানে বৃহত্তম জল পরিবহনকারী নদী হচ্ছে আমাদের এই ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে? গঙ্গার চেয়েও বেশি জল কিন্তু এই নদী কিন্তু আমাদের পরিবহন করে থাকে, ঠিক আছে? নেক্সট দেখো আমাদের 7 নম্বর প্রশ্ন, একটি ফুটবল ম্যাচের সময়কাল কত? একটি ফুটবল ম্যাচের সময়কাল কত? একটি রেগুলার খেলায়, মানে একটি রেগুলার খেলায়, একটি বেসিক খেলায় একটা ফুটবল ম্যাচের সময়কাল কত? সঠিক উত্তর 90 মিনিট, ঠিক আছে? নেক্সট দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত ব্রিটিশ ভাইসরয়দের মধ্যে কে 1905 সালে বাংলা ভাগ করেছিলেন? কে বাংলা ভাগ করেছিলেন 1905 সালে?
এটা সকলে পারবে, খুবই ইজি কোশ্চেন, ঠিক আছে, এবং এগুলো সমস্তই কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো কোশ্চেনগুলো তোমাদের অতি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তাই কিন্তু আমি তোমাদের রিভিশন ক্লাসে এগুলো সমস্তই করে দিচ্ছি। আমি শিওর দিচ্ছি তোমাদের কিন্তু এই ক্লাসগুলো থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে, ঠিক আছে। তো আমাদের বঙ্গভঙ্গ কার সময় হয়েছিল? সেটা হয়েছিল আমাদের লর্ড কার্জনের সময় 1905 সালে, ঠিক আছে। এটা বঙ্গভঙ্গ রদ করেন কে? তিনি হচ্ছেন 1911 সালে লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে। লর্ড হার্ডিঞ্জের সময় 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ আমাদের রদ হয়। দেখো আমাদের 9 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোন বইটি ভারতীয় লেখক আর কে নারায়ণ লিখেছেন? ভারতীয় লেখক আর কে নারায়ণ লিখেছেন নিচের কোন বইটি? সঠিক উত্তর মালগুড়ি ডেজ, ঠিক আছে। আর কে নারায়ণের লেখা খুব গুরুত্বপূর্ণ বই হচ্ছে মালগুড়ি ডেজ, ঠিক আছে। অ্যান্ড দেখে নাও আর কে নারায়ণের লেখা কিছু গুরুত্বপূর্ণ নোবেল, যেমন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস খুব গুরুত্বপূর্ণ, দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ডার্ক রুম, দ্য ইংলিশ টিচার, ঠিক আছে। অ্যান্ড এখানে গুরুত্বপূর্ণ আছে দেখো মিস্টার সাম্পাত অ্যান্ড দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট, ওয়েটিং ফর দ্য মহাত্মা, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওয়েটিং ফর দ্য মহাত্মা কে লিখেছেন? তিনি হচ্ছেন আর কে নারায়ণ, ঠিক আছে। দ্য গাইড, দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, ঠিক আছে। অ্যান্ড দেখো আছে, অ্যান্ড এগুলো সমস্তই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও। বাট উপরে যেগুলো তোমাদেরকে বললাম আমি, যে এই গ্র্যান্ডফাদার টেলস, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখো আছে ওয়েটিং ফর মহাত্মা, দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট, দ্য ডার্ক রুম, দ্য ব্যাচেলর অফ আর্টস, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য রামায়ণা, এছাড়াও রয়েছে তার দ্য রামায়ণা, ঠিক আছে। দ্য রামায়ণা মাইথোলজিক্যাল কিছু তিনি বুক লিখেছেন, যেমন দ্য রামায়ণা, দ্য মহাভারতা, এগুলো সমস্তই কিন্তু তার লেখা খুব গুরুত্বপূর্ণ বুক, ঠিক আছে। নেক্সট, অ্যান্ড দেখো আমাদের 10 নম্বর প্রশ্ন এখানে রয়েছে, নিম্নলিখিত কোনটি প্রাচীনতম বেদ? কোনটি হচ্ছে প্রাচীনতম বেদ? সঠিক উত্তর অপশন 3, ঋগ্বেদ হচ্ছে আমাদের প্রাচীনতম বেদ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে তার ভাঙড়া সঙ্গীতের কারণে ভাঙড়া রাজপুত্র বলা হয়? কাকে ভাঙড়া সঙ্গীতের জন্য তাকে ভাঙড়া রাজপুত্র বলা হয়? সঠিক উত্তর সুখবীর সিংকে বলা হয় ভাঙড়ার রাজপুত্র। দেখো 12 নম্বর প্রশ্ন, 2022 সালের মার্চ মাসে ভগবান মান দেশের মুখ্যমন্ত্রী হয়েছেন। সরি, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল তখন, তাই কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, তো এটা কিন্তু আর আসবে না আমার মনে হয়। তো ভগবান মান কিন্তু আমাদের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ঠিক আছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে কোন বছরে ভারত তার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলিং ওডিআই বিশ্বকাপ জিতেছে? মানে ভারত কোন বছর প্রথম কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে? সঠিক উত্তর আমরা সকলে পারবো, 1983 সালে ভারত প্রথম কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে, ঠিক আছে। অ্যান্ড এই 1983 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু আমাদের আইসিসি ওয়ার্ল্ড কাপের থার্ড সংস্করণ ছিল, ঠিক আছে। ফার্স্ট সংস্করণ আমাদের কিন্তু কে জিতেছিল? সেটা ছিল ওয়েস্ট ইন্ডিজ, এবং থার্ড সংস্করণ জিতেছিল আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। এবং এখানে কিন্তু রানার আপ ছিল আমাদের কিন্তু ওয়েস্ট ইন্ডিজে রানার আপ ছিল, ঠিক আছে। এবং এটা কিন্তু আমাদের ইংল্যান্ডে কিন্তু হোস্ট করেছিল, ঠিক আছে। এই ওয়ার্ল্ড কাপটা ইংল্যান্ডে হোস্ট করেছিল, এবং এখানে সর্বোচ্চ উইকেট কে পেয়েছিলেন? তিনি হচ্ছেন আমাদের আমাদের রজার বিনি, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ারই প্লেয়ার ছিলেন তিনি, রজার বিনি ছিলেন আমাদের এখানে কিন্তু সর্বোচ্চ উইকেট গ্রাহক, ঠিক আছে। অ্যান্ড সর্বোচ্চ রান কে করেছিল? তিনি ছিলেন আমাদের ডেভিড গাওয়ার, ঠিক আছে। হ্যাঁ, ডেভিড গাওয়ার তিনি কিন্তু সর্বোচ্চ রান করেছিলেন এবং সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন রজার বিনি, ঠিক আছে। নেক্সট, দ্য কিস অফ মাই লাইফ নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কার আত্মজীবনী? কার আত্মজীবনী হচ্ছে দ্য কিস অফ মাই লাইফ? সঠিক উত্তর অপশন 3, ইমরান হাশমির আত্মজীবনী হচ্ছে দ্য কিস অফ মাই লাইফ। দেখো আমাদের 15 নম্বর প্রশ্ন রয়েছে, চা চাষ কৃষি ব্যবস্থার কোন ধরনের একটি উদাহরণ? চা চাষ কৃষি ব্যবস্থার কোন ধরনের একটি উদাহরণ? সঠিক উত্তর আমাদের অপশন 2, রোপণ কৃষি, বা যেটাকে আমরা ইংলিশে বলি প্লান্টেশন এগ্রিকালচার, ঠিক আছে। তো চা চাষ একটি প্লান্টেশন এগ্রিকালচার, ঠিক আছে, বা রোপণ কৃষির কিন্তু উদাহরণ। অ্যান্ড এখানে দেখো আমাদের একটা রয়েছে যে অপশন 3তে রয়েছে আমাদের কৃষি স্থানান্তর বা স্থানান্তর কৃষি। তো মনে রাখবে যে আমাদের ঝুম চাষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পাহাড়িদের চাষ। তো এটা ঝুম চাষ হচ্ছে আমাদের একটা কৃষি স্থানান্তর পদ্ধতি, ঠিক আছে, বা স্থানান্তর কৃষিকাজ, ঠিক আছে। তো এটা গুরুত্বপূর্ণ তোমাদের পড়ে যে ঝুম চাষ কী। তো এটা একটা স্থানান্তর কৃষি পদ্ধতি, মনে রাখবে। দেখো আমাদের 16 নম্বর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আধুনিক পর্যায়ক্রমিক টেবিলের মধ্যে পর্যায় এবং শ্রেণীর মোট সংখ্যা কী? মানে আধুনিক পর্যায় সারণীর মধ্যে পর্যায় ও শ্রেণীর মোট সংখ্যা কী? সঠিক উত্তর আমাদের পর্যায়ে 7টি এবং 18টি শ্রেণী, ঠিক আছে। আধুনিক পর্যায় সারণীতে পর্যায় রয়েছে 7টি এবং 18টি শ্রেণী রয়েছে, ঠিক আছে, যার মধ্যে হাইড্রোজেন কিন্তু প্রথম পর্যায়ের প্রথম শ্রেণীর মৌল, ঠিক আছে। অ্যান্ড আমাদের 18 নম্বর আমাদের শ্রেণীতে কিন্তু আমাদের নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, যেমন হাইড্রোজেন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ঠিক আছে। অ্যান্ড বাকি সব তোমরা এগুলো মনে রাখবে যে হ্যালোজেন মৌল এখানে রয়েছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টাডিন, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের
হ্যালোজেন মৌল, এগুলো সমস্তই কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 7 নম্বর প্রশ্ন রয়েছে, সৈয়দ আহমেদ খান 1875 সালে ড্যাশে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ 1875 সালে। কোথায় কোথায় তিনি আমাদের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন 3 আলিগড়ে। আমরা অনেকেই শুনেছি আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, ঠিক আছে। তো স্যার সৈয়দ আহমেদ খান 1875 সালে আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। দেখো নেক্সট আমাদের 18 নম্বর প্রশ্ন রয়েছে, আকবরের রাজত্বের সময় মুঘল যুগের রাজস্ব ব্যবস্থাকে কী বলা হয়? আকবরের রাজত্বের সময় মুঘল যুগের রাজস্ব ব্যবস্থাকে কী বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর অপশনে যাবতী বলা হয়, ঠিক আছে। অ্যান্ড আকবরের নবরত্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। এছাড়া আকবরের নবরত্ন ছাড়া আমাদের কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য সমূহ কিন্তু আমাদের নবরত্ন ছিল, তো সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এছাড়াও বাংলার একটি রাজার সময় কিন্তু নবরত্ন ছিল, বাট এখন আমার নামটি পড়ছে না তার, যে কার সময় ছিল। তো মনে রাখবে যে আকবরের সময় নবরত্ন ছিল এবং বিক্রমাদিত্যের সময় কিন্তু নবরত্ন ছিল। তো আকবরের নবরত্ন কে কে ছিলেন দেখে নাও, আবুল ফজল ছিলেন তার সভাকবি, ঠিক আছে। অ্যান্ড বাদায়নী ছিলেন তার অনুবাদক, ঠিক আছে, বিভিন্ন বুকের অনুবাদক ছিলেন আমাদের এই বাদায়নী, ঠিক আছে। আব্দুর রহিম খান তার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, অ্যান্ড টোডরমল ছিলেন তার অর্থমন্ত্রী, ঠিক আছে। অ্যান্ড টোডরমলই কিন্তু এই যাবতীয় ব্যবস্থা কিন্তু চালু করেন, ঠিক আছে। তানসেন ছিলেন তার সংস্কৃতি মন্ত্রী, তিনি গান কবিতা এসব তিনি করতেন। মানসিংহ তার সেনাপতি, মানসিংহ কিন্তু তার বিভিন্ন যুদ্ধে কিন্তু তাকে কিন্তু উপদেশ দিত এবং বিভিন্ন যুদ্ধ কিন্তু তিনিই করতেন, ঠিক আছে। ফকির আজাউদ্দিন ছিলেন তার ধর্ম বিষয়ক উপদেষ্টা। ফৈজি একজন গায়ক ছিলেন, ঠিক আছে। বীরবল ছিলেন তার প্রধানমন্ত্রী, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। বৈরাম খান ছিলেন, মোল্লা দা পিয়াজা ছিলেন তার গৃহমন্ত্রী, হাকিম হুমাম ছিলেন। দেখো 19 নম্বর প্রশ্ন রয়েছে, 42তম সংশোধনী আইন দ্বারা কোন মৌলিক অধিকার সরানো হয়? 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা কোন মৌলিক অধিকার সরানো হয়? সঠিক উত্তর সম্পত্তির বাধ্যতামূলক অধিকার। তোমরা এটা সকলে পারতে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো ওগুলো আমাদের এসএসসি এক্সামে কিন্তু এসেছে, এমটিএস জিডিতে এসেছে। তো 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা কিন্তু সম্পত্তির বাধ্যতামূলক অধিকার কিন্তু আমাদের এটা হাটিয়ে দেওয়া হয় মৌলিক অধিকার থেকে, ঠিক আছে। দেখো না এখানে সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, এটি অনুচ্ছেদ 19(1) এবং অনুচ্ছেদ 31-এর অধীনে ছিল। ভারতীয় সংবিধান 44তম সংবিধান সংশোধন আইন 1978 দ্বারা অনুচ্ছেদ 19(1) এবং 31 অনুচ্ছেদটি বাতিল করে এবং এর পরিবর্তে সংস্করণ সংবিধানের পার্ট 12-তে 300A অনুচ্ছেদে কিন্তু সন্নিবেশ করা হয়। বর্তমানে কিন্তু আমাদের এই সম্পত্তির অধিকার এটা কিন্তু 300A আর্টিকেলে কিন্তু রয়েছে, মনে রাখবে, ঠিক আছে। দেখো 20 নম্বর প্রশ্ন রয়েছে, ডেকান ফেস্টিভ্যালটি একটি 5 দিনের দীর্ঘ উৎসব যা দক্ষিণের সংস্কৃতি প্রতিফলিত করে। উৎসবটি কোন রাজ্যের সাথে যুক্ত? তো এই ডেকান ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যের সাথে যুক্ত? তো ডেকান ফেস্টিভ্যাল এটা কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে যুক্ত, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে এই 5 দিনের আমাদের ডেকান ফেস্টিভ্যাল পালন করা হয়, যেখানে কিন্তু বিভিন্ন কালচারাল প্রোগ্রাম কিন্তু সেখানে করা হয়, নাচ গান সাংস্কৃতিক ড্যান্স, ঠিক আছে, এসব কিন্তু করানো হয়। 21 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, নিচের ভিটামিনের মধ্যে কোনটি পেলেগ্রার কারণ? পেলেগ্রার কারণ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন 4 B3 আমাদের পেলেগ্রার কারণ, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে আমি বলে দিই এখানে যে ভিটামিন বি ওয়ানের অভাবে কিন্তু আমাদের বেরি রোগ হয়, ঠিক আছে। অ্যান্ড ভিটামিন B1-এ কিন্তু ঢেকি ছাড়া চালে কিন্তু ভিটামিন B1 থাকে, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন দেখো আমাদের 22 নম্বর প্রশ্ন, বেদান্তম সত্যনারায়ণ শর্মা কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? বেদান্তম সত্যনারায়ণ শর্মা কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? সঠিক উত্তর কুচিপুড়ি ড্যান্সের জন্য পরিচিত আমাদের বেদান্তম সত্যনারায়ণ শর্মা, ঠিক আছে। দেখো আমাদের এটা কিন্তু আমাদের বাংলা ট্রান্সলেট করেছি ইংলিশ থেকে বাংলা, তাই কিন্তু ছোট্টখাট্টো কিন্তু মিনিং আমাদের পরিবর্তন হতে পারে, তো প্লিজ সেগুলো তোমরা একটু ম্যানেজ করে নেবে, ঠিক আছে। দেখে নাও মোস্ট ইম্পর্ট্যান্ট কুচিপুড়ি ড্যান্স, এগুলো তোমরা মনে রাখবেই, ঠিক আছে। সেগুলো কি সেগুলো হচ্ছে দেখো আমাদের ইয়ামিনী কৃষ্ণমূর্তি, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কুচিপুড়ি ডান্সার এবং তিনি ভারতনাট্যম ডান্সারও ছিল। শোভা নাইডু, অরুণিমা কাউর অ্যান্ড বানভা রেড্ডি, শান্তা রাও, ঠিক আছে, শান্তা রাও, ইয়ামিনী রেড্ডি অ্যান্ড শ্রদ্ধা রাজু অ্যান্ড দেখা হচ্ছে মঞ্জু ভার্গাভি অ্যান্ড ভেম্পতি চিন্না সত্যম, স্বপ্না সুন্দরী, ঠিক আছে। এর মধ্যে দেখো আমাদের রয়েছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি, শোভা নাইডু, অরুণিমা কাউর, ঠিক আছে, অ্যান্ড ভাবনা রেড্ডি, শান্তা রাও, ঠিক আছে, ইয়ামিনী রেড্ডি, সন্ধ্যা রাজু, ঠিক আছে। এগুলো সমস্তই কিন্তু ভেম্পতি চিন্না সত্যম, এগুলো সমস্তই কিন্তু আলট্রা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন রয়েছে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ জনসংখ্যা ছিল? সর্বোচ্চ জনসংখ্যা ছিল ভারতের কোন রাজ্যে, আছেও
অ্যান্ড ছিল সবচেয়ে কোন রাজ্যে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, উত্তরপ্রদেশের লোকসভা সিটও কিন্তু সবচেয়ে বেশি, 80টি, মনে রাখবে। ঠিক আছে, অ্যান্ড এখানে জনসংখ্যার সংখ্যাও কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে, অ্যান্ড এখানে কিন্তু সবচেয়ে বড় লংগেস্ট কিন্তু হাইওয়ে নেটওয়ার্ক আমাদের রয়েছে এবং লংগেস্ট রেলওয়ে নেটওয়ার্কও কিন্তু আমাদের উত্তরপ্রদেশে রয়েছে। ঠিক আছে, অ্যান্ড নেক্সট প্রশ্ন দেখো আমাদের 24 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতের সংবিধান নির্দিষ্ট সংখ্যক রিট ইস্যু করার জন্য সুপ্রিম কোর্টে ক্ষমতা দিয়েছে। সংবিধানের এই ধরনের রিট কত ধরনের উল্লেখ করা হয়েছে, মানে সংবিধানের কত ধরনের রিট উল্লেখ করা হয়েছে যেগুলো সংবিধান কিন্তু আমাদের পার্লামেন্ট ইস্যু করতে পারে। তো সুপ্রিম কোর্ট, সরি পার্লামেন্ট নেই, সুপ্রিম কোর্ট, মানে ওভারঅল বলতে চাইছে যে সুপ্রিম কোর্ট কত ধরনের রিট ইস্যু করতে পারে। সঠিক উত্তর 5 ধরনের। সুপ্রিম কোর্ট সর্বমোট 5 ধরনের রিট ইস্যু করতে পারে। ঠিক আছে, নেক্সট আমাদের শেষ প্রশ্ন রয়েছে, দেখো আমাদের 25 নম্বর প্রশ্ন, মার্কস নিচের একটি প্রকার যা নৃত্যের মাধ্যমে পৌরাণিক গল্প বলে, যেটি উড়িষ্যায় জনপ্রিয়। মানে একটি মার্কস নাচের একটি নৃত্যরূপ যেটা কিন্তু পৌরাণিক গল্প বলে ডান্সের সময়, এবং এটা উড়িষ্যায় জনপ্রিয়। সঠিক উত্তর ছৌ। ছৌ হচ্ছে একটি মার্কস নাচের নৃত্যরূপ, মানে এটা মার্কস পরিবেশন করে এই নাচটি করা হয় এবং এটা উড়িষ্যায় জনপ্রিয়। উড়িষ্যা ছাড়া এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্টে এবং ঝাড়খণ্ডে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ড্যান্স। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, ছৌ ড্যান্স ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে দেখবে আরেকটা ড্যান্স রয়েছে যেটা হচ্ছে আমাদের গম্ভীরা ড্যান্স। ঠিক আছে, গম্ভীরা ড্যান্সেও কিন্তু আমাদের একটা মার্কস নৃত্য। ঠিক আছে, তো মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। আজকে এই প্রশ্নগুলোই ছিল। তোমরা ক্লাসটি কেমন লাগলে নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, ওকে ভাই, সকলে ভালো থেকো।